আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা কনওয়ে ক্যাসেলের প্রেতাত্মা। তারিণী খুড়ো তার এক্সপার্ট কোয়ালিটি বিড়িতে দুটো টান দিয়ে বললেন, ভূতের গল্প অনেকে বলতে পারে, তবে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলা গল্পের জাতি আলাদা। সেটার কজন বলতে পারে বলো? আপনি পারেন? প্রশ্ন করল ন্যাপলা। বলে খুড়ো অন্যদিকে চাইলেন। তারিণী খুড়োর এক্সপিরিয়েন্সের স্টক যে অফুরন্ত সেটা আমরা জানি। এই সেদিন অবধি সারা দেশময় টো টো করে বেরিয়েছেন। ভারতবর্ষের 33টা শহরে 56 রকম কাজ করেছেন উপার্জনের জন্য। তবে 1 বছরের বেশি কোনো কাজে টিকে থাকেননি, সে ব্যবসায় হোক আর চাকরি হোক। এখন 64 বছর বয়সে চুরকিবাজি থামিয়ে কলকাতায় এসে রয়েছেন বেনেটোলা লেনে একটা ফ্ল্যাট নিয়ে। এখানে বলে রাখি, তারিণী খুড়ো সকলেরই খুড়ো। বাবাও খুড়ো বলেন, আমিও বলি। ন্যাপলা একবার ওকে দাদু বলেছিল, তাতে খুড়ো মহা ক্ষেপে বললেন, এখনো বাস পেলে অক্লেশে হেঁটে আসি বেনেটোলা টু বালিগঞ্জ। দাদু আবার কিরে? খুড়ো বলবি, খুড়ো। আমি আর পাড়ার 5টা ছেলে মিলে আমাদের দল। আমাদের বাড়িতেই আসেন তারিণী খুড়ো। এলেই খবর চলে যায় আর 5 জন তুরন্ত চলে আসে খুড়োর গল্পের লোভে। একটা গল্পে পুরো একটা সন্ধে কেটে যায়। খুড়ো বলেন, আর্টের খাতিরে খানিকটা রং চোয়ানো ছাড়া গল্প বলা 16 আনা সত্যি। আমি তখন থাকি পুনায়, বললেন তারিণী খুড়ো। পুনে, বলল ন্যাপলা। একটা গল্পের গন্ধ পাচ্ছি। ন্যাপলা যাতে বারবার ইন্টারাপ্ট না করে তাই তার কোমরে একটি চিমটি কেটে দিলাম। ওই হলো, বললেন তারিণী খুড়ো। পুনে, পুনা, মুম্বাই, বোম্বাই, তিরুচিরাপল্লী, ত্রিচিনাপল্লী, যে কোনো একটা বললেই হলো। আর আমি যখনকার কথা বলছি তখন সবে স্বাধীনতা এসছে। পুনার পুনে হতে অনেক দেরি। বলতো একটা চা বলো। আমি লক্ষণকে ডেকে চা অর্ডার দিলাম। দুধ চিনি ছাড়া চা, আর খুড়ো তার গল্প শুরু করলেন। আমি রয়েছি আমার এক বন্ধু রাধানাথ চ্যাটার্জের বাড়ি। সে ফার্গুসন কলেজের ইতিহাসের অধ্যাপক। কোডামায় মাইকা মাইন্সের কাজে ইস্তফা দিয়ে শিবাজির দেশে এসছি একটা হোটেলের ম্যানেজারই নিয়ে। আমার বয়স তখন 34। পৌঁছাবার 2 দিন আগেই রাধানাথ নিয়ে গেলেন উকিল ঘনশ্যাম আপ্টের বাড়ি। সেখানে সন্ধ্যায় আড্ডে বসে পাঁচমেশালি, আচ্ছা, যাকে বলে মিক্স ক্রাউড। আমরা 3 জন ছাড়া আসে মহারাষ্ট্র ব্যাংকের এজেন্ট মিস্টার যোশী, ম্যাকডারমট কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী মিস্টার হরিহরন, পুলিশ ইন্সপেক্টর মিস্টার আগাশে আর তরুণ সাংবাদিক আনোয়ার কুরেশি। কুরেশির বয়স আমাদের মধ্যে সবচেয়ে কম, 30ও পৌঁছায়নি। তুখোড় ছেলে, হ্যান্ডসাম চেহারা, চোখের জলজলে দৃষ্টি। সে আসে হরিহরনের সঙ্গে দাবা খেলতে। তারা গুটি এঘর ওঘর করে আর আমরা বাকি 5 জন মারি আড্ডা। সবচেয়ে বেশি কথা বলেন বাড়ির কর্তা আপ্টে সাহেব নিজে। আমার বিশ্বাস তার কথা বলার প্রয়োজনেই এই আড্ডা সৃষ্টি। কিছু লোক আছে যারা সাঙ্গপাঙ্গ ছাড়া বাঁচতে পারে না। এই সাঙ্গপাঙ্গ যদি তোষামোদে হয় তাহলে তো কোনো কথাই নেই। অবশ্যই আড্ডার সকলে আপ্টেকে তোষামোদ করে বললে ভুল হবে, তবে ওর মতামতের প্রতিবাদ কেউ করে না। আকাশের মতো খোশ মেয়াজের দারোগা আমি আর 2টি দেখিনি। অবশ্যই যখন প্রথম আলাপ তখন তিনি একটা ব্যাপারে কিঞ্চিৎ দুশ্চিন্তাগ্রস্ত। সম্প্রতি কিছু টাটকা জাল নোট পাওয়া গেছে পুনাতে। জালিয়াতকারা এবং তাদের আস্তানাটা কোথায় তাই নিয়ে পুলিশ দপ্তরে বেশ চাঞ্চল্য পড়ে গেছে। আকাশেকে তাই মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়তে দেখা যায়। দলের মধ্যে স্বল্পভাষী হয়ে যোশী, তবে শ্রোতা হিসেবে তিনি চমৎকার। সব কথাই উদ্গ্রীব হয়ে শোনেন। হাসির কথায় ঘর কাঁপিয়ে অট্টহাস্য করেন, আর দুঃখের কথায় তার জিভ দিয়ে চুপ চুপ শব্দ শুনে আপ্টের পোষা ড্যালমেশিয়ান বারান্দা থেকে ল্যাজ নাড়তে নাড়তে যোশীর কাছে চলে এসছে। এই ঘটনা বহুবার ঘটেছে। আমার স্টকে 1000 গল্প,
বাংলার বাইরে বছরের পর বছর কাটিয়ে ইংরেজিটাও বেশ রপ্ত ভাই। আমার একটা বেশ ভালো পজিশন হয়ে গেল আপটের আড্ডায়। কি প্রসঙ্গ মনে নেই, একদিন কথা উঠল অশরীরী আত্মার। দেখা গেল আপটে ছাড়া আর সকলেই ভূতে বিশ্বাস করে। আমি আপটেকে বোঝালুম যে পুরাণ, শেক্সপিয়ার, ডিকেন্স, রবীন্দ্রনাথ, দেশ বিদেশের উপকথা সবেতেই ভূতের উল্লেখ আছে, কাজে ভূতে বিশ্বাস না হবার কোনো কারণ থাকতে পারে না। আপটে তবু মাথা নাড়ে। সে বিজ্ঞানে বিশ্বাসী, যুক্তিবাদী মন তার, খালি বলে ভূত জিনিসটা ভুয়ো। হঠাৎ কেন জানি রোগ চেপে গেল। ধা করে 1000 টাকা বাজি ধরে ফেললুম। বললাম, 2 মাসের মধ্যে ভূত দেখিয়ে দেব তোমায়। আটে হেসে উড়িয়ে দিল। বললে, সাবধান, 1000 টাকা খোয়া যেতে চলেছে তোমার, এটা তোমায় বলে দিলুম। অবশ্যই আমার দিক থেকে ব্যাপারটা অতিমাত্রায় রিস্কি হয়ে গিয়েছিল, তাতে সন্দেহ নেই। রাধানাথের কাছে ভৎসনাও শুনতে হয়েছিল, কিন্তু বাজির ব্যাপারে দাবার মতোই চাল ফেরত নেওয়া যায় না, কাজে ব্যাক আউট করার কোনো প্রশ্নই ওঠে না। এরই দিন 7 বাদে আমাদের আড্ডা এলেন প্রফেসর অটো হেলমার, জার্মানির স্টুটগার্ট শহরের বাসিন্দা। ভদ্রলোক পক্ষীবিদ, ভারতবর্ষে এসছেন ভারতীয় পাখির ডাক রেকর্ড করতে। টেপ রেকর্ডার জিনিসটা তখন সবে আবিষ্কার হয়েছে। সাহেবের কাছেই প্রথম দেখলাম এই আশ্চর্য যন্ত্র। আমাদের নানা রকম পাখির ডাক শুনিয়ে সাহেব বলতেন, পুনায় এক জায়গায় তিনি নাকি হুতুম পেঁচার ডাক শুনেছেন। সেইটে রেকর্ড করতে পারলে নাকি তার মনোবাঞ্ছা পূর্ণ হয়। পেঁচার ডাকের ভালো রেকর্ডিং তিনি এখনও পাননি। তো কোথায় শুনলেন ডাক? প্রশ্ন করলেন আপনি। তাতে হেলমার সাহেব একটা বাড়ির বর্ণনা দিলেন। দুর্গ প্যাটার্নের প্রাচীন পরিত্যক্ত সাহেব বাড়ি, সেন্ট মেরি গির্জার পূর্ব পাশে। তার ওই কম্পাউন্ডে নাকি 2 রাত আগে প্যাঁচাটা ডাক ছিল। সাহেব ছিলেন গাড়িতে, সঙ্গে টেপ রেকর্ডার। চলন্ত অবস্থাতেই ডাকটা শুনে গাড়ি থামিয়ে নেমে কম্পাউন্ডের পাঁচিল ধরে 1 ঘন্টা দাঁড়িয়ে থেকেও কোনো ফল হয়নি। প্যাঁচা আর ডাকেনি। বাড়ির বর্ণনা শুনে আমাদের অনেকেরই বললেন যে সেটা কনওয়ে কাল। এখানে বলা দরকার যে ব্রিটিশ আমলে পুনা ছিল সাহেবদের একটা বড় ঘাঁটি। মিলিটারি তো বটেই, সিভিলিয়ানও এখানে অনেক থাকতেন। তারা অনেকেই রিটায়ার করার পর পুনাতে বাড়ি করে সারা জীবন সেখানেই কাটিয়ে দিতেন। ব্রিগেডিয়ার কনওয়ে ছিলেন এখানকারই একজন সাহেব। তারই তৈরি বাড়ি ওই কনওয়ে কাল। কুরেশি বাড়িটা সম্বন্ধে কিছু তথ্য জানে সেই বললে। বাড়িটা তৈরি হয় কুইন ভিক্টোরিয়া যে বছর ভারতে সম্রাজ্ঞী হন সেই বছর, অর্থাৎ 1876 খ্রিস্টাব্দে। কনওয়ে ওই বাড়িতে প্রবেশ করার 6 মাসের মধ্যে নাকি তার স্ত্রী ও 2টি ছেলে মারা যায়। ছেলেরা অবশ্যই বাড়িতে মরেনি, তারা দুজনই ছিল আর্মিতে, মরেছিল দ্বিতীয় আফগান যুদ্ধে। স্ত্রী মারা যায় যক্ষা রোগে, আর তার 3 মাসের মধ্যে কনওয়ে নিজেও মরে। কিভাবে মরে জানা যায়নি, তবে অনেকের ধারণা সে আত্মহত্যা করে। মোট কথা সেই থেকে বাড়িটা অভিশপ্ত বাড়ি বলেই পরিচিত। কেউ আর সে বাড়িতে থাকেনি। সকলের পক্ষে সম্ভব হতো না, কারণ এত পিল্লায় বাড়ি মেনটেন করা মুখের কথা নয়। আসবাবপত্র যা ছিল তা সবই নাকি কনওয়ের এক আত্মীয় বিলেত থেকে এসে নিলামে বিক্রি করে দেয়। রাধানাথ সব শুনে টুনে বলল, কনওয়ে কাল সম্বন্ধে একটা ঘটনা শুনেছি, সেটা স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত। কোন স্বদেশী আন্দোলন? প্রশ্ন করলেন আপটে। বাল গঙ্গাধর তিলকের সময়কাল, বললেন রাধানাথ। 19বিংশ শতাব্দীর একেবারে শেষের দিকে মেজর লেগব্রিজ বলে এক সাহেবকে হত্যা করার চেষ্টা করেছিলেন এক সন্ত্রাসবাদী দল। তারা নাকি ওই কাসেলে তাদের গুপ্ত ডেরা করেছিল, পরে আত্মসমর্পণ করে। তবে তাদের লিডার আচরেকারকে নাকি ধরা যায়নি, সে বেপাত্তা হয়ে যায়। তো কনওয়ে কালে কি খোঁজ করা হয়েছিল? আপটে প্রশ্ন করলেন। অবশ্যই হো হো করে হেসে উঠলেন। পুলিশও মানুষ,
তাদেরও ভূতের ভয় আছে। ওই অভিশপ্ত বাড়ি রেড করতে গেলে রীতিমতো হিম্মত লাগে। এদিকে আমার কৌতূহল জাগিয়ে উঠছে। ছেলেবেলা থেকে এর ডান পিটেমোর শখ, সেটা 34 বছরেও পুরোপুরি বজায় আছে। পর পর অতগুলো মৃত্যু যেখানে ঘটেছে, সেই বাড়ির ভেতরে দু একটা প্রেতাত্মা বসবাস করবে নাকি? বাজি জেতার পক্ষে এ যে একটা বড় সুযোগ। এর কিছুদিন পরেই হেলমার সাহেব আমাদের আড্ডায় এলেন তার টেলিফোনকেন টেপ রেকর্ডার নিয়ে। ভদ্রলোকের বা কবজিতে ব্যান্ডেজ, বললেন কাটা ঝোপে হাত কেটে গেছে। মুখের ভাব দেখে বোঝা যাচ্ছে না সুখবর না দুঃসংবাদ। তাকে বসতে দিয়ে সকলেই তার দিকে জিজ্ঞাসু দৃষ্টি দিল। হুতমের ডাক শোনা যাবে কি? হেলমার কপালের ঘাম মুছে বললেন, ডাক তুলতে পেরেছি, তবে পারফেক্ট হলো না। রাত 12টার সময় প্যাঁচাটা ডাকলো, সঙ্গে সঙ্গে মেশিন চালু করলাম। তখন শহরের অন্য শব্দ প্রায় নেই বললেই চলে। নিয়ম মতো নিখুঁত রেকর্ডিং হবার কথা, কিন্তু দেখ কি হয়েছে। শুনলাম প্যাঁচার ডাক। ছেলেবেলায় আমাদের বাদুর বাগানের বাড়ির পাঁচিলের ওপারে পুকুরের ধারে শেওড়া গাছে একটা হুতুম প্যাঁচা থাকতো, তাই তার ডাক চেনা ছিল। ইনিও যে হুতুম তাতে কোনো ভুল নেই, কিন্তু ডাকের সঙ্গে সঙ্গে আর একটা শব্দ তাকে সত্যি বড্ড ডিস্টার্ব করছে। সাহেবের এত মেহনত 16 আনা সার্থক হলো না জেনে তার প্রতি মমতা হলো। বাট হোয়াট ইজ দ্যাট আদার সাউন্ড? প্রশ্ন করলেন কুরেশি। সে দাবা ছেড়ে এগিয়ে এসছে। সেটাই তো বুঝতে পারছি না, বললেন হেলমার। মেশিনেই গন্ডগোল মনে হচ্ছে। এর আগে তো এরকম হয়নি কখনো। শুনলে মনে হয় একটা যান্ত্রিক শব্দ, ঘটাং 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 ঘটাং, এই রকম। খুবই ক্ষীণ, কিন্তু জার্মান পক্ষীবিদের মন যে তাতে খুদ খুদ করবে তাতে আশ্চর্যের কিচ্ছু নেই। প্লে দ্যাট অ্যাগেন প্লিজ, হঠাৎ বলে উঠলেন ইন্সপেক্টর আগাশে। তার শরীরটা টান আর চোখে এক অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি, শিকারের গন্ধ পেলে যেমন হয় হিংস্র জানোয়ারের। হেলমার টেপটা ব্যাক করে আবার চালালেন। আগাশে কোমর থেকে শরীরটা ভাঁজ করে কানটা নিয়ে গেছেন একেবারে স্পিকারের সামনে। ততক্ষণে অবশ্যই আমিও বুঝে গেছি আগাশে কি ভাবছেন। শব্দটা শুনে প্রিন্টিং মেশিনের কথা মনে হয়, ছোট পায়ে চালানোর কল, যাকে বলে ট্রেল মেশিন। এই রকম যন্ত্রই সাধারণত ব্যবহার হয়ে থাকে নোট জাল করার কাজে। শব্দটা কাসেলের ভিতর থেকেই আসছে না অন্য কোথা থেকে আসছে সেটা অবশ্যই বোঝার কোনো উপায় ছিল না, কিন্তু আগাশে স্থির করলেন যে কনওয়ে কাসেলে পুলিশের রেড হবে। আগাশের হুমকিতে নাকি কিছু কনস্টেবল রাজি হয়ে অভিশপ্ত দুর্গে প্রবেশ করতে। এমনি খোশ মেজাজ হলে কি হবে? অফিসার হিসেবে নাকি ভদ্রলোক অত্যন্ত কড়া। আমি কিঞ্চিৎ নিরাশ বোধ করছি। জালিয়াতরা যেখানে আস্তানা গেড়েছে সেখানে ভূত থাকার কোনো সম্ভাবনা আছে কি? মনে তো হয় না। পরদিন রাত্রি রেড। আড্ডার সকলে ফলাফলের জন্য উদ্গ্রীব। এমন সময় ইন্সপেক্টর সাহেব এসে হাজির। সে কি, তোমাদের তো আজ রেড হবার কথা? আমাদের হয়ে আপটেই বিস্ময় প্রকাশ করলেন। আকাশে একটা বোকা হাসি হেসে মাথা নেড়ে সোফায় বসে পড়লেন। ভাবতে পারো, আজ বিকেল 5:30টায় সে গ্যাং ধরা পড়েছে। কোথায়? আমরা সমস্বরে জিজ্ঞেস করে উঠলাম। নাসিক, বললেন আকাশে। তাহলে ওই শব্দটা? ওটা টেপ রেকর্ডারই কোনো গন্ডগোল হবে, এটা বাইরে কোনো শব্দ না। কাল মাঝ রাত্রিরে আমি কাসেলের আশেপাশে ঘোরাঘুরি করে কোনো শব্দ পাইনি। আর কিচ্ছু বলবার নেই। সমস্ত ব্যাপারটার মধ্যে একটা বেলুন চোপসানো ভাব, অথচ তার কোনো কারণ নেই। জালিয়াতের দল ধরা পড়েছে, এ তো ভালো কথা।
শুধু পুনার কনওয়ে ক্যাসেলে ধরা না পড়েছে অন্য শহরের অন্য জায়গায়, কিন্তু তাও বলতে হবে যা ঘটেছে তার মধ্যে যেন নাটকের অভাব। অবশ্যই পর মুহূর্তেই মনে হলো জালিয়াত যখন নেই তখন ভূত থাকতে বাধা কি? কনওয়ে ক্যাসেলে একবার হানা দিলে দোষ কি? চাটা শেষ করে আমি কথাটা পেরে বসলাম। কে কে যেতে রাজি আছো বলো। যোশী গোড়াতেই বলল তার ধুলোয় অ্যালার্জি, তাই ওই পোড়ো বাড়িতে যাওয়া সম্ভব নয়। হরিহরণ বললেন আমি যাব, কিন্তু আপটে সাহেবেরও যাওয়া চাই। ভূত যদি থাকে তা সেটা তার চক্ষুষ দেখা উচিত। আমাদের কথা উনি মানতে নাও পারেন। আপটে বললেন ঠিক আছে, আমি যাব, এবং আমি সঙ্গে ক্যাশ 1000 টাকা নিয়েও যাব। আমার কন্ডিশন হলো যে মিস্টার ব্যানার্জিও যেন টাকাটা সঙ্গে রাখেন। বাজির টাকা ফেলে রাখা নিয়ম বিরুদ্ধ। আমি বললুম তথাস্তু, তাহলে কালই হোক এক্সপিডিশন। এই ভেবে কুরেশি বললে তাকে নাকি 2 দিনের জন্য কোলাপুর যেতে হবে একটা রিপোর্টিংয়ের ব্যাপারে। ফিরে এসে সে যেতে প্রস্তুত আছে। আমরাও তাতে রাজি হয়ে গেলুম। আগাশে এতক্ষণ চুপ করে আমাদের কথা শুনছিল। এবার তিনি মুখ খুললেন। জেন্টলম্যান, তোমাদের একটা প্রশ্ন করতে চাই। কালের সদর দরজা যদি তালা দিয়ে বন্ধ থাকে তাহলে সেটা খোলার যন্ত্র বা জানলা ভেঙে খোলার সরঞ্জাম এসব তোমাদের আছে কি? কাজটা কিন্তু সহজ নয়। এই প্রশ্নের জবাব অবশ্যই হ্যাঁ হতে পারে না। আমাদের যেটা আছে সেটা হলো উৎসাহ আর উদ্যম। যন্ত্রপাতি থাকবে কোত্থেকে? আমরা এর মুখ ওর মুখ চাওয়াচাওয়ি করছি দেখে আকাশে একটু হেসেই বললেন, কাজেই বুঝতে পারছি আমি ছাড়া তোমাদের গতি নেই। ভালোই হলো, শুধু জানলা দরজা ভেঙে খোলার সরঞ্জাম নয়, একটা আগ্নেয়াস্ত্র থাকবে সঙ্গে, এটা কম ভরসা নয়। জুন মাস, দিনে বেজায় গরম, রাত্রির দিকে তবু একটা ঝিরঝিরে হাওয়া দেয়। বন্দোবস্ত অনুযায়ী খাওয়া দাওয়া সেরে ঠিক 11:30টার সময় আমরা দুজন সেন্ট মেরি গির্জার সামনে জমায়েত হলাম। পাড়াটা নির্জন, গাড়ি চলাচল নেই বললেই চলে। আমরা দল বেঁধে এগোলাম কনওয়ে ক্যাসেলের দিকে। ফটক থেকে ক্যাসেলের দরজা অবধি লম্বা রাস্তা। এককালে বাহার ছিল রাস্তাটা, সেটা আজ করা যায়। এখন পথ বলতে প্রায় কিছুই নেই। টর্চের আলোয় কোনো রকমে আগাছা বাঁচিয়ে পা ফেলতে হয়। বাড়িটা আমাদের সামনে অনেকখানি জায়গা জুড়ে এক বিশাল প্রেতপুরীর মতো দাঁড়িয়ে আছে। কেউ যে কসমিন কালেও সেখানে ছিল সেটা এখন আর বিশ্বাস হয় না। দলে আছি বলে রক্ষে, না হলে যতই ডানপিটে হই না কেন 80 বছরের মধ্যে মানুষের পা পড়েনি এমন একটা থমথমে অন্ধকার অট্টালিকার সামনে দাঁড়িয়ে বুকের মধ্যে যে একটা ট্রেল মেশিন চলতে শুরু করেছে সেটা তো অস্বীকার করা যায় না। আকাশে সদর দরজায় ঠেলা দিতেই সেটা একটা জ্যান্ত আর্তনাদ করে ধীরে ধীরে খুলে গেল। আর সেই সঙ্গে ইঁদুর, বাদুর, পায়রা, চামচিকে, গিরগিটি, ছুঁচো মেশানো একটা গন্ধর ধাক্কায় আমরা সকলে বেশ কয়েক হাত পা পিছিয়ে গেল। তারপর দুরু দুরু পক্ষে সবাই মিলে ঢুকলুম ভেতরে। এটা ল্যান্ডিং। বাঁদিকে চওড়া কাঠের সিঁড়ি উঠে গেছে দোতলায়। আগে একতলা সেরে তারপর দোতলায় যাব, এটাই আমার ইচ্ছে ছিল। দেখলাম সকলেই তাতে সায় দিল। আমরা সার বেঁধে গিয়ে ঢুকলুম একটা বিশাল ঘরে। সম্ভবত ডাইনিং রুম ছিল এটা। সারা ঘরে একটিও আসবাব নেই, কিন্তু দেয়ালে ধুলি মিলন ওয়ালপেপারের ওপর বড় বড় ছবির ফ্রেমের দাগ রয়েছে। খানতিনেক দেয়াল বাতির মার্চে ধরা ব্র্যাকেট রয়েছে, আর সিলিং থেকে ঝুলে আছে ঝাড় লণ্ঠন আর টানা পাখার হুক। এটার কড়িকাঠেই বাদুর ঝোলার কথা, তবে তারা বোধ হয় রাত্রিরে খাদ্যের সন্ধানে বেরিয়েছে। এত বড় বাড়ির এতগুলো জানলার মধ্যে কয়েকটা কি আর ভোলা নেই? বাদুর না থাকলেও ছোটোখাটো চতুষ্পাদ প্রাণী যে কিছু রয়েছে সেটা মেঝের এদিক ওদিক থেকে সরাত সরাত শব্দেই বুঝতে পেরেছি। এতক্ষণ সবাই একটা জমাট দল বেঁধে চলাফেরা করছিলুম, বড় ঘর পেয়ে সেটা কিছুটা আলগা হলো। কুরেশি দেখলুম একটা টর্চ নিয়ে হল ঘরের পাশে একটা দরজা দিয়ে বেরিয়ে গেল। আপটেও খানিকটা এগিয়ে গেছে আমাদের ছেড়ে। তারাও নিজস্ব একটি টর্চ আছে,
ভূত এখনও চোখে পড়েনি ঠিকই, কিন্তু এর চেয়ে ভালো ভৌতিক পরিবেশ আর কি হতে পারে আমি জানি না। হল ঘরের একটা দরজা দিয়ে ডাইনে ঘুরে একটা প্যাসেজ পড়ল। সেটার ডাইনে বায়ে দুদিকেই ঘরের সারি। আকাশে তার 5 সেলের টর্চ জেলে এগিয়ে চলল প্যাসেজ ধরে। আমরা তার পেছনে। ঘর পড়লে দরজা দিয়ে আলো ফেলে একবার চোখ বুলিয়ে নিচ্ছি। এইভাবে 5খানা ঘর দেখার পর একটা ঘটনা ঘটল যেটা ভাবতে এখনো গায়ের লোম খাড়া হয়ে ওঠে। একটা গঙ্গানির শব্দের সঙ্গে সঙ্গে প্যাসেজের শেষ প্রান্তে বাইরের একটা দরজা থেকে পেছন ফিরে টলতে টলতে বেরিয়ে এলো কুরেশি। তার মুখ দেখতে না পেলেও আতঙ্কের ছাপ রয়েছে সর্বাঙ্গে, সেটা বুঝতে পারছি। ঘাড় কুঁজো, হাত দুটো পেছনে এবং কনুইয়ের কাছে একটা ভাঙ্গা হাতের আঙ্গুলগুলো ফাঁক। আকাশের সঙ্গে আমরাও দৌড়ে গেলুম কুরেশির দিকে। আপটেও এখন আমাদেরই সঙ্গে রয়েছে। কি হলো? কি আবার? আকাশে ব্যস্তভাবে প্রশ্ন করলে। কুরেশি কাপা হাত দিয়ে খোলা দরজার দিকে দেখিয়ে দিলে। ঘরের ভিতর আলকাতরা অন্ধকার। আকাশে তার টর্চটা ফেলতে প্রথমে বিপরীত দিকে দেয়াল ছাড়া আর কিছুই দেখা গেল না। তারপর টর্চটা একটু তুলতে যা দেখলুম তাতে শরীরের রক্ত হিম হয়ে গেল। সিলিং থেকে ঝুলছে দড়ি, আর সেই দড়ির সঙ্গে ফাঁস দিয়ে বাঁধা একটা আস্ত নরকঙ্কালের গলায়। ধন্যী ইন্সপেক্টর আকাশে। এই চরম আতঙ্কের মুহূর্তেও সে দিব্যি ঠান্ডা গলায় বললে, ইনি সেই স্বদেশে গ্যাংয়ের লিডার আচরিকের বলে মনে হচ্ছে। এই কারণেই বেপাত্তা হয়ে গিয়েছিলেন ভদ্রলোক। বাট এ স্কেলিটন ইজ নট এ গোস্ট। ঠিক বলেছেন মিস্টার আপটে। এবং তিনিও যেমন দিব্যি স্বাভাবিকভাবে বললেন কথাটা, তাতে তার নার্ভের তারিফ না করে পারা যায় না। সরি বললে কুরেশি। হঠাৎ সামনে কঙ্কালটা দেখে একটু বেসামাল হয়ে পড়েছিলাম। কিন্তু ওটা কি? প্রশ্ন করলেন আকাশে। তার টর্চের আলো এখন সিলিং থেকে নিচের দিকে নেমেছে। ঘরের কোণে ধুলো আর মাকড়সার জালে মুড়ি দেওয়া কিসে জানি একটা স্তূপ। আলোটা ভালো করে ধরতে বুঝতে পারলুম জিনিসটা কি, আর পেরে একেবারে তাজ্জব বনে গেল। এই যে দেখছি ট্রেডার মেশিন, এখানে ছাপার যন্ত্র কি করছে? আকাশে ব্যাপারটা খুব একটা সহজ এক্সপ্লেনেশন দিয়ে দিলেন। বললেন, এটা যদি সন্ত্রাসবাদীদের ঘাঁটি হয়ে থাকে তাহলে ছাপার খল থাকা অস্বাভাবিক নয়। 1 নম্বর, তাদের মুখপাত্র লুকিয়ে ছাপবার জন্যে কলের দরকার হতো। 2, সন্ত্রাসবাদীরা টাকার প্রয়োজনে নোট জাল করেছে, এও অনেক শোনা গেছে। রাধানাথ এই কথা সায় দিল। মুখের ওপর ঝুলন্ত কঙ্কাল আর নিচে নির্জীব যন্ত্রটা অদ্ভুতভাবে যেন এক অতীত যুগের সাক্ষ্য দিচ্ছে। আরও অনুসন্ধানের প্রয়োজন আছে কি? প্রশ্ন করলেন মিস্টার আপটে। আমরা সকলেই বললাম যে যখন এসছি তখন সারা বাড়িটা না দেখে ফিরব না। আমি অবশ্যই কথাটায় সবচেয়ে বেশি জোর দিলুম। কঙ্কাল হলো মৃত ব্যক্তির দেহের পরিণাম। তার আত্মা কী অবস্থায় আছে তা কে বলতে পারে? প্যাসেজ দিয়ে যখন উল্টো মুখে অর্ধেক পথ এসছি তখন শুনতে পেলাম সেন্ট মেরি চার্চের ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজল। ঘন্টার রেশ মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা শব্দ শুরু হলো, যেটা আমাদের হাঁটা বন্ধ করে দিল। যে ঘর থেকে এলাম সে ঘর থেকেই আসছে শব্দটা। ট্রেডেল মেশিন চলতে শুরু করেছে, আর তার সারা শব্দে কনওয়ে ক্যাসেল গম গম করছে। সেই সঙ্গে মাথার উপর ডানার ঝটফটানি শুরু হয়েছে, কারণ ঘুলঘুলির বাসিন্দা পায়রাগুলো ঘুম ভেঙে গেছে প্রেসের শব্দে। আমরা 6 জনের রুদ্ধশ্বাসে শব্দটা শুনছি। দ্বিতীয়বার ওই ঘরে যাবার কোনো মানে নেই, কারণ জানি সে ঘরে যন্ত্র চালানোর মতো কোনো লোক নেই। হয়তো ওই আছড়েকারী এককালে যন্ত্রটা চালিয়েছে, তারপর এক সময় ব্রিটিশ পুলিশের হাতে লাঞ্ছনা এড়াবার জন্যে গলায় দড়ি দিয়ে মরেছে। আর সেই থেকে প্রতিদিন মাঝরাত্রিরে তার প্রেতাত্মা ওই ট্রেডেল মেশিনটা চালিয়ে এসছে। তার মানে হেলমারের রেকর্ডারে যে শব্দটা উঠেছিল সেটা এটারই শব্দ।
কনওয়ে ক্যাসেলের বাইরে বেরোনোর পর বেশ কিছুক্ষণ কারোর মুখে কোনো কথা নেই। হরিহরণ অসুস্থ বোধ করছে, সে গিয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ল। কথা ছিল আপটে তার গাড়িতে আমাদের বাড়ি পৌঁছে দেবে। তার ডজ সিডানে ওঠার আগে সে আমার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বলল, 1000 রুপি নোটস, গুনে নাও। আমার তখন রীতিমতো আশ্বস্তি লাগছে, তবে এ তো আর এলেবেলে খেলা নয়, পেট ইজ আ পেট। খাম থেকে নোটের গোছাটা বার করে রাস্তার আলোতে একবার দেখে নিলুম, 10 খানাই আছে। 3 দিন পরে এক শনিবার সন্ধ্যায় নেপিয়ার হোটেলে ডিনার হলো। আমি খাওয়ালুম। তখনকার সস্তা গুন্ডার দিনে 7 জনের বিল হলো 190 টাকা। আজ হলে বড় হোটেলে 7 জনের 5 কোর্স ডিনার 1000 টাকায় হতো কিনা সন্দেহ। গল্প শুনে ন্যাপলা বলল, তাহলে তো খুব দাও মারলেন বলুন। পুরো উত্তর দিতে একটু সময় নিলেন, কারণ সদ্য আনা 3য় কাপে চায়ে গলা ভেজানো আছে, তারপর বিড়ি ধরানো আছে। তা বটে, অবশেষে বললেন খুড়ো, তবে ঘটনার শেষ এখানেই নয়, আরও আছে। আরও আছে? আমরা সকলেই প্রশ্ন করলাম। এরপরে আর কি থাকতে পারে সেটা ভেবে পাচ্ছিলাম না। তারিণী খুড়ো বলে চললেন, ঘটনার কদিন পরে এক সকালে আমাদের বাড়িতে এসে হাজির হলো আমাদের আড্ডার সাংবাদিক আনোয়ার কুরেশি। বললে, আমার গাড়ি আছে, তোমাদের একটা জায়গায় নিয়ে যেতে চাই, 20 মিনিট স্পেয়ার করতে পারবে? কৌতূহল হলো। রাধানাথ আর আমি গিয়ে উঠলুম তার গাড়িতে। কুরেশি নিজেই ড্রাইভ করে। কিছু দূর যেতেই বুঝলুম গাড়ি চলছে আবার সেই কনওয়ে ক্যাসেলের দিকে। কেন যাচ্ছে সে কথা বললে না ছোড়া, খালি বললে এ কদিনে সে নাকি আরও তথ্য আবিষ্কার করেছে কনওয়ে সাহেবের সম্বন্ধে। একটি খবর নাকি বিড়িতি কাগজে ছাপেনি, দেশি কাগজে পেয়েছে সেটা কুরেশি। ব্রিগেডিয়ার কনওয়ে তার এক পাঙ্খওয়ারদারকে বুট দিয়ে লাথিয়ে মেরে ফেলেছিলেন। তাতে রাধানাথ বললে সেটা নাকি সে যুগের এক স্বাভাবিক ঘটনা। গরমকালে মাঝরাত্রিতে পাঙ্খাওয়ারদার পাখা টানতে টানতে ঘুমিয়ে পড়ত। মশার কামড়ে ঘুম ভেঙে যেত সাহেবের, আর তখন রাগে দিগ্বিদিজ্ঞান হারিয়ে এমন প্রহার করত ভৃত্যকে যে সে বেচারা অনেক সময় মরেই যেত। মিনিট 5 মধ্যে গাড়ি গিয়ে থামলো কনওয়ে ক্যাসেলের গেটের সামনে। কুরেশির পেছন পেছন আমরা গিয়ে ঢুকলুম ক্যাসেলের ভেতর। দিনের বেলাও রীতিমতো অন্ধকার, ঢুকলে গা ছমছম করে। আমরা কি আবার সে ঘরেই যাচ্ছি? রাধানাথের এই প্রশ্নের কোনো জবাব দিল না কুরেশি, তবে তার লক্ষ্য যে ওই একই ঘরের দিকে তাতে কোনো সন্দেহ নেই। কি দেখব কি জানে, শিরার মধ্যে একটা চাঞ্চল্য অনুভব করছিল। কুরেশির ছোকরা নির্বিকার, আর তা হবেই নাই বা কেন? সে ঘর যে খালি, দড়ি কঙ্কাল ছাপার যন্ত্র সব হাওয়া। আমাদের হতভম্ব ভাব দেখে কুরেশি হো হো করে হেসে উঠল। তারপর এক অদ্ভুত প্রশ্ন করলে, আপটের বাড়িতে চা ছাড়া কিছু খেয়েছো কখনো? প্রশ্নটা অপ্রত্যাশিত হলেও বললুম, কই না তো। ওই তো, বললে কুরেশি। লোকটা হার কঞ্জুস, তাছাড়া ওর আত্মম্বরী ভাবটাও মাঝে মাঝে ইরিটেট করে আমাকে। তুমি বাজিটা ফেলে মোটেই বুদ্ধিমানের কাজ করনি। তোমার নির্ঘাত 1000 টাকা খুঁজতো, তাই ভাবলাম কনওয়ে কালে যদি ভূতের ব্যবস্থা করতে পারি তাহলে তোমারও লাভ, উনিও জব্দ। তাই 2 দিন সময় চেয়ে নিয়েছিলাম। কঙ্কালটা আমার বন্ধু আর্টিস্ট কুলকার্নির বাড়ি থেকে আনা, আর ট্রেডল মেশিনটা শিবাজি জব প্রেসের প্রোপেটার মধুকর ছেলে আমার সঙ্গে স্কুলে পড়তো। ওটার জন্যে কিছু দক্ষিণা লাগবে, আর ওদেরই অফিসের এক ছোকরা অন্ধকারে ঘাপটি মেরেছিল, সেই কলটা চালায়। বেচারা অনেক মশার কামড় খেয়েছে, তাই কিছু বকশিস দিয়েছি। আমি আর কথা বলতে দিলুম না কুরেশিকে। এক হিসেবে পুরো টাকাটাই ওর প্রাপ্য, কিন্তু 500 বেশি কিছুতেই নিতে রাজি হলো না। প্যাসেজ থেকে বেরিয়ে যখন ল্যান্ডিংয়ে এসেছি তখন কুরেশি বলল, একবার দোতলা যাবে নাকি? দেখবার জিনিস আছে কিন্তু, এলেই যখন। কাঠের সিঁড়ি দিয়ে যুদ্ধের দামামার মতো শব্দ তুলে 3 জনে উপরে হাজির হলুম।
ল্যান্ডিং পেরিয়ে বৈঠকখানা একটা শন শন মম মম শব্দ পাচ্ছিল, কিন্তু সেটা যে কি সেটা বুঝতে পারছিলাম না। বৈঠকখানায় ঢুকেই প্রচণ্ড চমক। এ ঘর যে একেবারে আসভাবে ঠাসা। ভিক্টোরীয় যুগের সোফা, টেবিল, আয়না, মার্বেলের মূর্তি, দেয়ালের বাতি, কার্পেট, ঝাড় লণ্ঠন কোনোটাই বাদ নেই। মনে হয় ঠিক যেমন ছিল তেমনিই আছে, তবে সব কিছুর ওপর ৮০ বছরের ধুলো জমে সেগুলোর আসল চেহারা বেমালুম ঢেকে দিয়েছে। কিন্তু মোক্ষম চমকটা ঘরের মেঝে বা দেয়ালে নয়, সেটা হলো সিলিংয়ে। সিলিংয়ে দুলছে একটা বিশাল শতচিহ্ন টানা পাখা, যার হাওয়া এই জুন মাসের ঘাম ছুটানো গরম আমাদের প্রাণ জুড়িয়ে দিচ্ছে। কিন্তু এই পাখা টানছে কে, আর টানছে কীভাবে? কারণ পাখার কোনো দড়ি নেই, অর্থাৎ সেটা টানার কোনো উপায় নেই। ভূতের উৎপাত বলে এই ঘরে কেউ প্রবেশ করেনি, বলল কুরেশি। তাই জিনিসগুলো নিলাম হয়নি। আমি ঘরটা আবিষ্কার করি ভূতের সব ব্যবস্থা করবার পর। তারপর ভেবে মনে হলো কঙ্কাল আর ট্রেল মেশিনের ব্যাপারটা আরও জমবে। অবাক বিস্ময়ে বেশ কিছুক্ষণ চেয়ে রইলুম অশরীরী পাংখাওয়ারদের অদৃশ্য হাতে টানা পাখার দিকে। ভূত বলেই তার ক্লান্তি নেই, ঘুম নেই, সাহেবের লাথিতে মৃত্যু নেই। আমরা যখন সিঁড়ি দিয়ে নামছি তখনও বেশ কিছুক্ষণ ধরে শুনতে পেলুম ওই টানা পাখার শব্দ। কঙ্কাল আর ছাপা কলের ব্যাপারটা কুরেশির কারসাজি জেনে মনে একটা খচখচে গিল্টি ভাব জেগে উঠছিল। এখন বুঝতে পারলুম দিব্যি নিশ্চিন্ত লাগছে। গল্পটা শোনার জন্যে ধন্যবাদ। গল্পটা ভালো লেগে থাকলে লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।